ফিক্সড ছিল, ছোটাছুটি করছিল কি করছিল না, এখানে আধান ফিক্সড ছিল, দিয়ে এরা একে অপরের সাথে আকর্ষণ বা বিকর্ষণ যেটাই হোক না কেন, এখানে এই ক্ষেত্রে আকর্ষণ হবে, এসব করছিল কুলম্বের সূত্রে। আধান এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে না। চলতরিৎ নামটা কখন হলো? যখন আধান এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে চাইবে, সেটা হচ্ছে চলতরিৎ। ঠিক আছে, তাহলে যখনই আমরা চলতরিতে ঢুকে যাব, আমরা তখন কার সাথে ডিল করব? কুলম্বের সূত্র। এগুলো হচ্ছে স্থির তড়িতের ঘটনা, কুলম্বের সূত্র এগুলো। তখন আমরা কার সাথে ডিল করছিলাম? আধানের সাথে। কিন্তু যখন আমরা চলতরিতে ঢুকে যাব, তখন আমরা কার সাথে ডিল করব? কার সাথে ডিল করবো? প্রবাহ মাত্রার সাথে। কারণ তখন আধান চলবে, তখন আধান এক জায়গা থেকে অন্য জায়গাতে চলবে, এর জন্যই চলতরিৎ নাম। বোঝা গেছে তো? তখন আধান এক জায়গা থেকে অন্য জায়গাতে চলবে, সেই যে কত পরিমাণ আধান যাচ্ছে তাকে টাইম দিয়ে ভাগ করে, ঠিক আছে, তখন পাবো কি? প্রবাহ মাত্রা। এই জন্য এখন আমরা সবকিছু ডিল করব বেশিরভাগ সময় প্রবাহ মাত্রা দিয়ে। ঠিক আছে, তাহলে স্থির তড়িতে আমরা ডিল করি আধানের সাথে, চলতরিতে আমরা ডিল করি প্রবাহ মাত্রার সাথে। ক্লিয়ার হয়েছে তো? তাহলে চলতরিতে প্রথম তোমাদের যেটা আছে সেটা হচ্ছে লেখো ওহমের সূত্র, ওহমস ল। ঠিক আছে, ওহমের সূত্রটা হচ্ছে, ধরো এটা একটা পরিবাহী, ঠিক আছে, এই পরিবাহীর ধরো দু প্রান্তের বিভব পার্থক্য আছে ভি, দু প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি। তাহলে পরিবাহীতে বিভব পার্থক্য থাকা মানে তো কারেন্ট যাবে, তাই তো? মনে করো আই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওহমের সূত্র বলছে যে তুমি যদি তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা মানে এটা ধরো গরম হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, এইগুলো যদি না চেঞ্জ করো, মানে তুমি গরম করে দিলে, ঠান্ডা করে দিলে, এইসব নয় কিন্তু। ওহমের সূত্র তখন বলছে তাপমাত্রা আর অন্যান্য ভৌত অবস্থা তুমি যদি পরিবর্তন না করো, তাহলে আই প্রপোর্শনাল টু হবে ভি। মানে তুমি এই পরিবাহীটার দু প্রান্তে যত বেশি বিভব প্রভেদ সৃষ্টি করতে পারবে, তার মধ্য দিয়ে তত বেশি কারেন্ট যাবে। বোঝা গেছে তো? তাহলে ওহমের সূত্রটা কি? সূত্র হচ্ছে তাপমাত্রা ও অন্যান্য, এই যে তুমি তোমাদের মনে এখন হবে যে অন্যান্য ভৌত অবস্থা কেন বলছে, কারণ অন্যান্য ভৌত অবস্থার উপর পরিবাহী রোধ নির্ভর করে, আর পরিবাহী রোধের উপর প্রবাহ মাত্রা নির্ভর করে। এটা পরে পরে তোমাদেরকে পড়াবো। তাহলে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক। তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক। ঠিক আছে, দেখা হয়েছে? তাহলে মনে করো এই যে এই একটা পরিবাহী, এই দু প্রান্তে বিভব পার্থক্য আছে ভি, আর আই কারেন্ট যাচ্ছে। তাহলে ওহমের সূত্র থেকে কোনো পরিবাহীর দু প্রান্তে বিভব পার্থক্য ভি এবং তার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট গেলে, তাহলে ওহমের সূত্র অনুযায়ী কি? ভি প্রপোর্শনাল টু আই। অ্যাকচুয়ালি তোমরা বলবে যে আই প্রপোর্শনাল টু ভি। ঠিক আছে, মানে যত বেশি তুমি প্রবাহ ভোল্টেজ রাখবে তত বেশি কারেন্ট যাবে। ঠিক আছে, কিন্তু এটাকে ঘুরিয়ে লেখা যায়, কারণ অনেক সময় দেখবে যত বেশি কারেন্ট পাঠাতে পারবে তার দুই দুই প্রান্তে তত বেশি ভোল্টেজ সৃষ্টি হবে। ঠিক আছে, এটাও একটা প্রসেস আছে। এখান থেকে আমি লিখতে পারি ঘুরিয়ে ভি প্রপোর্শনাল টু আই। তাহলে যে কোনো প্রপোর্শনাল সম্পর্কে যদি আমরা সমান করতে চাই, তাহলে কোনো কিছু একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে, কে। তাহলে এখানে কে দিয়ে গুণ না করে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি আর দিয়ে গুণ করতে। তাহলে আর এখানে কি? প্রপোর্শনাল প্রপোর্শনাল কনস্ট্যান্ট।
ঠিক আছে, বা তোমরা যদি প্রথমে কে লিখতে চাও লেখো। এখানে কে যেটা হয় সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আর। ঠিক আছে, এই আরটাকে বলা হয় পরিবাহীর রোধ। ঠিক আছে, এটা কার উপর নির্ভর করে? এই আরটা নির্ভর করে আর পরিবাহীর প্রকৃতি ওপর, পরিবাহীর প্রকৃতি এবং প্রকৃতির ওপর আকার আয়তন, অনেক কিছুর উপর নির্ভর করে। উষ্ণতা, আকার আয়তন, উষ্ণতা, উষ্ণতার উপর নির্ভর করে। ঠিক আছে, আর হচ্ছে তাহলে পরিবাহী রোধ। তাহলে এখানে আমরা নতুন টার্ম কি জানলাম? নতুন টার্ম কি জানলাম আমরা এখানে? আর, তাই তো? তাহলে আর জিনিসটা কি অ্যাকচুয়ালি? আর জিনিসটা হচ্ছে, তাহলে এখান থেকে দেখো আমরা যদি আর লিখি, তাহলে ওহমের সূত্রটা আমরা কি পেয়েছি? ভি ইকুয়াল টু আই আর বা আর আই, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি আর লিখি ভি বাই আই, তাই তো? ভি বাই আই। তাহলে আর এর একক হচ্ছে ওহম। এইটা ওহম এরকম লিখতে পারো বা এই সাইনটা দিতে পারো। আর এর একক হচ্ছে ওহম। বুঝে গেছে তো? আচ্ছা, আর এর একক বলার আগে আমরা কি আর এর সংজ্ঞা লিখবো। ঠিক আছে, আর কি বললাম? রোধ। তাহলে রোধ কাকে বলে? রোধ কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতায় বা নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও প্রবাহ মাত্রার অনুপাতকে রোধ বলে, তাই তো? আর ইকুয়াল টু কি? বিভব পার্থক্য ডিভাইডেড বাই প্রবাহ মাত্রা। তো তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলা হয়। রোধ বলা হয়। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলা হয়। এটা যে দেখো, এটা কি একটা ঠিকঠাক সংজ্ঞা হলো? ঠিক আছে, এটা ঠিকঠাক সংজ্ঞা হলো না। এটা হচ্ছে ওহমের সূত্র অনুযায়ী, ওহমের সূত্রানুযায়ী রোধের সংজ্ঞা। এটাকে বলে ওহমের সূত্র অনুযায়ী রোধের সংজ্ঞা। তাহলে কোনো পরিবাহীতে যদি দু প্রান্তের বিভব পার্থক্য তুমি জানো আর তার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা জানো, তাহলে তুমি তার রোধ বের করে দিতে পারবে। এর জন্য এটা হচ্ছে আর এর রোধের পরিমাণগত সংজ্ঞা। এটাকে বলা হয় রোধের পরিমাণগত পরিমাণগত সংজ্ঞা। আচ্ছা, এটাকে পরিমাণগত সংজ্ঞা কেন বলা হচ্ছে বলতো? তার কারণ হচ্ছে এটা রোধের পরিমাণটা মেপে দেবে, তাই তো? ধর আমি বললাম সাপোজ দু প্রান্তের বিভব পার্থক্য 5 ভোল্ট, প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার। তাহলে আর এগুলো তোমরা ফট করে বের করে ফেলবে ভি বাই, মানে 5/10 মানে 0.2 ওহম বের করে ফেলছো। তাহলে এটা যে আর এর কি বেরোচ্ছে? মান বেরোচ্ছে। তাহলে এর জন্য এটাকে বলা হয়, আর কি ব্যবহার করছো তুমি? ওহমের সূত্র ব্যবহার করছো। এর জন্য এটাকে বলা হয় রোধের পরিমাণগত সংজ্ঞা বা ওহমের সূত্র অনুযায়ী রোধের সংজ্ঞা। কিন্তু রোধ জিনিসটা কি আমরা যদি জানতে চাই, রোধ জিনিসটা হচ্ছে কি? পরিবাহীর একটা ধর্ম, যে ধর্মের জন্য পরিবাহী তার মধ্য দিয়ে কারেন্ট চলাচলকে বাধা দেয়। ঠিক আছে, তাহলে রোধ জিনিসটা কি? পরিবাহীর একটা ধর্ম, যে ধর্মের জন্য সে তার মধ্য দিয়ে কারেন্ট চলাচলকে বাধা দেয়। ঠিক আছে, বোঝা গেছে তো? এবার লিখো রোধের গুণগত সংজ্ঞা। রোধের গুণগত সংজ্ঞা। ঠিক আছে, যে লেখো যে কোনো পরিবাহীর যে ধর্মের জন্য, পরিবাহীর যে ধর্মের জন্য
সে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তাকে পরিবাহীর রোধ বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে রোধের গুণগত সংজ্ঞা, কোয়ালিটেটিভ ডেফিনেশন। আর আগে যেটা ওহমের সূত্রানুযায়ী যেটা আমরা বলি সেটা কোয়ান্টিটেটিভ ডেফিনেশন। এবার হচ্ছে কোশ্চেন, পরীক্ষায় বললে কি পড়বো? পরীক্ষায় যদি গুণগত বলে দেয় এটা বলবে, যদি পরিমাণগত বলে দেয় ওইটা লিখবে, যদি ওহমের সূত্র অনুযায়ী বলে ওইটা লিখবে, যদি কিছুই না বলে দুটোই লিখবে। ঠিক আছে, হ্যাঁ দুটোই লিখবে, একটা গুণগত একটা পরিমাণগত। এইটা কি ওর গুণ, রোধের গুণটা কি? রোধ কি কাজ করে? ওর মধ্য দিয়ে প্রবাহ মাত্রাকে বাধা দেয়। বুঝতে পেরেছো তো? তাহলে যে পরিবাহী রোধ যত বেশি হবে সেই পরিবাহী তত ভালো না খারাপ? তত খারাপ। যে পরিবাহী রোধ যত বেশি হবে সেই পরিবাহী তত খারাপ, যে পরিবাহী রোধ যত কম হবে সেই পরিবাহী তত ভালো। ঠিক আছে, তাহলে আদর্শ পরিবাহী হতে গেলে তার রোধ কত হতে হবে? 0। আর আদর্শ অন্তরক মানে যে পরিবাহী অন্তরক মানে যারা তড়িৎ প্রবাহ করে না, ইনসুলেটর যেগুলোকে বলে, তার রোধ কত হতে হবে? ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আদর্শ পরিবাহীর নেই, আদর্শ পরিবাহীর রোধ কত হবে? 0 হবে, 0, 0। মানে এমন একটা পরিবাহী যার কোনো রোধই নেই, মানে সে কোন রকম তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে না, ফটাফট কারেন্ট যাচ্ছে, এরকম হতে পারে? আদর্শ পরিবাহী রোধ 0। আর আদর্শ অন্তরক মানে কি, যে কোন রকম তড়িৎ প্রবাহ করবে না, তার মানে তার রোধ কত হবে? আদর্শ অন্তরকের রোধ কত হবে? অসীম, ইনফিনিটি। মানে তার প্রচুর রোধ, সে তার মধ্য দিয়ে অন্তরক কি, যারা যার মধ্য দিয়ে তড়িৎ যেতে পারে না সেগুলোকে তো আমরা অন্তরক বলি, তাই তো? মানে তার রোধ এতটাই বেশি, অসীম, যে তার মধ্য দিয়ে কোনো রকম তড়িৎকে সে যেতে দেবে না। বুঝতে পেরেছো তো? হুম, ঠিক আছে। তাহলে প্রকৃতিতে আদর্শ অন্তরক পাওয়া যেমন মুশকিল, আদর্শ পরিবাহী পাওয়াও মুশকিল। না না, বায়ুর মধ্যে দিয়ে চার্জিং ডিসচার্জিং হতে পারে কিন্তু এমনি কারেন্ট পাস করতে পারে না। বায়ু, হ্যাঁ, বায়ুর মধ্যে চার্জিং ডিসচার্জিং মানে কি, ধরো এটা গেলে তোমাদের ক্লাস 12 আছে, এখানে একটা আছে, এখানে ধরো ঘটছে, এখানে ঘটছে, তাহলে এখান থেকে এখানে চার্জ ট্রান্সফার করে দেয়। বুঝতে পেরেছো তো? এরকম একটা ঘটনা আছে, এটা ক্লাস 12 বা গ্রাজুয়েশন এই সময় পড়ানো হয়। কিন্তু আপাতত তুমি জেনে রাখবে যে ওইখানে যদি, হ্যাঁ বলো। হ্যাঁ, বজ্রপাতের সময়, বজ্রপাত কোনো ইয়ে না পেলে তো হবে না, মিডিয়াম না পেলে তো হবে না বজ্রপাত। এবার তোমার গাছের মধ্যে কি করে হয়, তাই তো? গাছের মধ্যে তো জল থাকে না, জল কিন্তু তড়িতের সুপরিবাহী। জল ভালো রকম তড়িৎ পরিবহন করতে পারে, আমাদেরকে বলে না যে তোমার জল হাতে সুইচে হাত দেবে না, তুমি যদি জল হাতে সুইচে হাত দাও, হাতের জল প্লাস আমাদের মানবদের তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী? সুপরিবাহী। ঠিক আছে, তাহলে তোমার সুইচ আর মাটির মধ্যে একটা ভোল্টেজ আছে, ডিফারেন্স আছে, মাটির ভোল্টেজ কত? 0। পৃথিবীর বিভব সবসময় 0। আর সুইচে একটা ভোল্টেজ আছে, তাহলে তোমার মধ্যে দিয়ে তখন কারেন্টকে পাস করবে। কারেন্ট যেতে গেলে বিভব পার্থক্য পেতেই হবে। এবার তুমি যদি সোলার জুতো পরে থাকো বা কাঠের জুতো পরে থাকো তাহলে হবে না, পাস করবে না। বুঝতে পেরেছো তো? তাহলে এটা হচ্ছে রোধের গুণগত সংজ্ঞা। কোনটা? আদর্শ রাবারের জুতো কাঠ আদর্শ অন্তরক বলতে একটুখানিও কারেন্ট যাবে না, এটা বলা যাবে না, একটুখানি হলেও কারেন্ট যাবে। ধর বিশাল কিছু একটা হাই ভোল্টেজ সৃষ্টি করা আছে কোনো জায়গাতে, সেখানে তুই ধর এক টুকরো কাঠ দিয়ে এই দিকে এদিকে রেখেছিস, দেখবি কারেন্ট চলে যাবে। এত পরিমাণ হাই ভোল্টেজ যখন থাকবে না, চলে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখ এবার রোধটা দেখো। রোধ আর ইকুয়াল টু, তাহলে আমরা কি পেলাম? ভি বাই আই, তাই তো? আর ইকুয়াল টু আমরা কি পেলাম? ভি বাই আই। তাহলে রোধের একক হচ্ছে ওহম। তাহলে ওহম হচ্ছে, ওহম মানে কি? ভোল্ট বাই অ্যাম্পিয়ার। ওহম মানে কি? ভোল্ট বাই অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে 1 ওহম বলতে আমরা কি বুঝবো? তাহলে এই দিকটা হতে হবে 1 ভোল্ট আর এই দিকটা হতে হবে 1 অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে এরকম একটা পরিবাহীর রোধকে আমরা কখন 1 ওহম বলতে পারি? যদি এর দু প্রান্তে 1 ভোল্ট বিভব পার্থক্য দেওয়ার ফলে এখানে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে আমরা এটাকে বলতে পারি পরিবাহীর, এই পরিবাহীর রোধ হচ্ছে 1 ওহম, তাই তো? তাহলে লেখো কোনো পরিবাহীর দু প্রান্তে 1 ওহমের সংজ্ঞা।
এক ওহমের সংজ্ঞা। কোনো পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্ট বিভব পার্থক্য থাকলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যদি এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হয়, পাওয়া যায়, তাহলে ওই পরিবাহীর রোধ হয় 1 অ্যাম্পিয়ার। তাহলে ওই পরিবাহীর রোধ হয় 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে? হুম, এই সরি, ওই পরিবাহীর রোধ হয় 1 ওহম। 1 ওহম। হুম, কোনো পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্ট বিভব পার্থক্য থাকলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যায়, তাহলে ওই পরিবাহীর রোধ হয় 1 ওহম। গ্রাফ। দেখো, ওহমের সূত্র অনুযায়ী ভি প্রপোর্শনাল টু আই, তাই তো? তাহলে আই আর ভি এর গ্রাফ কেমন হবে? এইদিকে মনে করো আমি ভি দিচ্ছি, এইদিকে আই আছে, তাহলে ভি বাড়লে আই বাড়বে। তুমি যখন কোনো রকম ভোল্টেজ দাওনি তখন প্রবাহ মাত্রা শূন্য শূন্য, ঠিক আছে? ভোল্টেজ দিচ্ছ, প্রবাহ মাত্রা বাড়ছে, তাহলে গ্রাফটা কিরকম হবে? সমান্তরাল গ্রাফ। ঠিক আছে? তাহলে এইটা কি বলতো? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স সমীকরণের মতো না? ঠিক আছে, সমান্তরাল গ্রাফ। তাহলে এটা হচ্ছে ওহমের সূত্র অনুযায়ী গ্রাফ। ঠিক আছে? এই গ্রাফটা যারা মেনটেন করে তাদেরকে বলা হয় অহমীয় পরিবাহী। ঠিক আছে? মানে যে সমস্ত পরিবাহী এই গ্রাফটা মেনটেন করে, মানে পরিবাহীর দুপ্রান্তে তুমি যত ভোল্টেজ বাড়াচ্ছ কারেন্ট তত সমানুপাতিক হারে বাড়ছে, তাহলে সেই পরিবাহীকে বলা হয় অহমীয় পরিবাহী। বুঝে গেছে তো? অ্যাকচুয়ালি যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে, কারণ এই গ্রাফটা কার সূত্র অনুযায়ী? ওহমের সূত্র অনুযায়ী। তাহলে যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে, তাহলে বি ইকুয়াল টু আই আর, আই ইকুয়াল টু কি? ভি বাই আর। এটাকে আমরা এইভাবে লিখতে পারি কি? আই ইকুয়াল টু 1 বাই আর ইন্টু ভি। তাহলে এটাকে যদি আমরা ওয়াই, এটাকে এম এক্স সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে 1 বাই আরটা কি? এম, আর ভিটা কি? এক্স। তাহলে যে সমস্ত পরিবাহী ওয়াই ইকুয়াল টু এম এক্স সূত্র মেনে চলবে, অ্যাকচুয়ালি সেটা কোথা থেকে আসছে? ওহমের সূত্র। যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তারা হচ্ছে অহমীয় পরিবাহী, আর যারা মানে না তারা অহমীয় পরিবাহী। যেমন অর্ধ পরিবাহী, যেমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো, এরা ওহমের সূত্র মেনে চলে না, মানে এদের গ্রাফটা এরকম হবে না। বুঝে গেছে তো? আমি দেখিয়ে দিচ্ছি এদের গ্রাফ কিরকম হবে। ঠিক আছে? তাহলে ওহমের সূত্র অনুযায়ী এটা হচ্ছে গ্রাফ। বুঝে গেছে তো? এবার দেখো, যারা অর্ধ পরিবাহী, আচ্ছা এটা কি বলতো? এম ওয়াই ইকুয়াল এম এক্স সমীকরণ, এমটা কি? নতি, তাই তো? হে ভগবান, এদের পাল্লায় পরে আমি কবে সুসাইড করে নেবো। নতি কি করে বার করে? নতি কি করে বার করে? নতি কি করে বার করে? আমি ধরো এই এই গ্রাফটা নতি বার করতে চাইছি, কি করে বার করে? এটা থিটা, তাই তো? এটা থিটা, এটা কি? আই, এটা ভি। তাহলে নতি গুলো কি হয়? ট্যান থিটা, তাই তো? নতি এম ইকুয়াল টু কি হয়? এম ইকুয়াল টু হয় ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। কোনটা লম্ব? থিটা কোণের এগেনস্টে যেটা থাকে, অপোজিটে সেটা থাকে, সবসময় সেটা লম্ব। তাহলে আই বাই ভি। ঠিক আছে? হ্যাঁ, তাহলে ভি ইকুয়াল টু আই আর
ঠিক আছে, আই বাই ভি মানে কি, আই বাই ভি মানে কি, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই বাই ভি মানে কি, এইটা এখানে যাচ্ছে তাহলে আরটা নিচে আসবে, তো এ এখানে যাচ্ছে আর নিচে আসবে, নাকি শুধু আর হবে, আর হবে না শুধু আর হবে, ওয়ান বাই আর হবে না শুধু আর হবে, শুধু আর হবে। অঙ্ক টঙ্ক ছেড়ে দিকে যা তোরা, ঠিক আছে, এতে গরু গাধা সব চড়া গেছা, নিজেরাই তো গরু, তোদেরকে চড়ানোর লোক চাই। দেখ, এখান থেকে আমি আই বাই ভি করবো, নোট ভি বাই আই, ঠিক আছে, তাহলে এখান থেকে আইটাকে মানে ভিটাকে নিচে নিয়ে যাবো, তাহলে ওয়ান বাই আর ইজ ইকুয়াল টু আই বাই ভি। উল্টে কি লিখতে পারি, আই বাই ভি ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর, এটাই তো নতি, তাহলে ওয়ান বাই আর। তাহলে ওহমের সূত্র অনুযায়ী নতি কাকে প্রকাশ করে, নতি কি প্রকাশ করে, হুম, রোধ। এক চোর মারবো, রোধ। ওয়ান বাই আর হচ্ছে আর রোধ, ওয়ান বাই আর রোধ নয়, রোধের অনুন্নককে বলা হয় পরিবাহিতা, বুঝতে পেরেছিস, রোধের অনুন্নককে বলা হয় ওয়ান বাই রোধ, ওয়ান বাই রোধ মানে হচ্ছে পরিবাহিতা, আর মানে রোধ, ওয়ান বাই আর মানে রোধ নয়, উল্টো হয়ে যাচ্ছে তো, ঠিক আছে। তাহলে ওহমের সূত্র অনুযায়ী নতি কি প্রকাশ করে, পরিবাহিতাকে প্রকাশ করে, ঠিক আছে, বইতে নেই পড়বো না, ঠিক আছে, বারবার বলে দিচ্ছে এক বই আর এক বইয়ের মধ্যে সব পাওয়া যায় না, তাহলে এটা কি পরিবাহিতা। তাহলে যদি কেউ স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, কারো যদি ইচ্ছা হয় যে ওহমের সূত্র অনুযায়ী, ওহমের সূত্রের লেখচিত্র, ঠিক আছে, ওহমের সূত্র অনুযায়ী লেখচিত্রের নতি কি প্রকাশ করে, পরিবাহিতা, জীবনে বলতে পারবি যদি না পড়ানো হয়, ঠিক আছে, মাস্টারের কাছে নতুন, স্যারের ছাত্রের হবে, কিন্তু কিছুই নয়, জানলেই হবে, বোঝা গেছে তো, এটা পরিবাহিতাকে প্রকাশ করে। ক্লিয়ার হচ্ছে এখন পর্যন্ত, প্রত্যেকে লেখো, ভালো করে লিখে রাখো, এগুলো এগুলো অন্য কোথাও পাওয়া যাবে না বর্তমানে, বুঝে গেছে, হ্যাঁ, বলতে পারছিস না কেন, রোদের অনন্য রোধ নয়, রোদের অনন্য পরিবাহিতা, বুঝতে পেরেছিস তো, মানে তোকে যদি পাগল যাবি, যেটা তুই অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছিস, এখানে তো ফিজিক্সে তো সেটাই বলছে, রোধকে উল্টে দিলে কিন্তু আর রোধ নয়, পরিবাহিতা, বুঝতে পেরেছো তো, কেন পরিবাহিতা বলে এটাকে, এবার মনে কোশ্চেন আসতেই পারে তো কেন পরিবাহিতা বলে। দেখো, কারো রোধ বেশি মানে কি, পরিবাহিতা কম, তাহলে ওয়ান বাই রোধ যখন হয়ে যাবে, তাহলে ধরো কারো রোধ হচ্ছে 10, তাহলে একের 10 মানে কি 0.1, আবার কারো রোধ মনে করো 50, তাহলে একের 50 মানে কি 0.02, তাই তো, তাহলে পরিবাহিতা বাড়লো না কমলো, কমলো, কি বেড়েছে, রোধ বেড়েছে, তার মানে ওয়ান বাই আর এর ভ্যালু যদি বাড়তে থাকে পরিবাহিতা কি হবে, মানে অ্যাকচুয়ালি আর এর ভ্যালু যদি বাড়তে থাকে পরিবাহিতা কি হবে, কমতে থাকবে, আর এর ভ্যালু যদি কমতে থাকে পরিবাহিতা বাড়তে থাকবে, মানে রোধ হচ্ছে পরিবাহিতার উল্টো জিনিস, যেখানে রোধ বেশি সেখানে পরিবাহিতা কম, যেখানে রোধ কম সেখানে পরিবাহিতা বেশি, বুঝে গেছে তো, তাহলে এটা হচ্ছে নতি, কার নতি, ও তোমার ওহমের সূত্র অনুযায়ী লেখচিত্রের, ঠিক আছে। আচ্ছা দেখো এবার, ও অহমীয় পরিবাহী, ও অহমীয় পরিবাহী কারা, যারা আয়ের সাথে ভি এর এই সুন্দর সম্পর্কটা মেনটেন করতে পারে না, যারা আয়ের সাথে ভি এর এই সুন্দর সম্পর্ক মেনটেন করতে পারে না, এই সম্পর্ক কারা মেনটেন করে, যারা অহমীয় পরিবাহী, যারা অ্যাকচুয়ালি ধাতব পরিবাহী, ঠিক আছে তো, যারা ধাতব পরিবাহী, কিন্তু এই সম্পর্ক সবাই মেনটেন করতে পারে না, যেমন যদি তুমি অর্ধ পরিবাহী নাও, অর্ধ পরিবাহী কাকে বলে, যারা অর্ধেকটা তড়িৎ পরিবহন করে, হ্যাঁ, অর্ধ পরিবাহীর কনসেপ্টটা অন্য, ঠিক আছে, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এদের লেখচিত্রটা কেমন হয় জানো তো, প্রত্যেকটা অর্ধ পরিবারে একটা কাট অফ ভোল্টেজ থাকে, ঠিক আছে, তারপর থেকে এটা বাড়তে থাকে কারেন্ট, তুমি ধরো ভোল্টেজ যখন জিরো, কারেন্ট জিরো, কিন্তু ভোল্টেজ 1 2 করেছিস মানে কারেন্ট 1 2 করে, ওহমের পরিবারের ক্ষেত্রে কি হতো, এরকম সোজা যাচ্ছিল, কিন্তু অর্ধ পরিবারের ক্ষেত্রে লেখচিত্রটা এরকম হয়, বোঝা গেছে তো, এই যে যেখান থেকে এটা বাড়তে শুরু করে এটাকে বলা হয় কাট অফ ভোল্টেজ, কাট অফ ভোল্টেজ, ঠিক আছে, তাহলে এই লেখচিত্রটা কি মেনটেন করলো, ওহমের সূত্রে লেখচিত্র মেনটেন করলো না, এই জন্য এটাকে কি বলবো আমরা, ও অহমীয় পরিবাহী, বুঝে গেছে তো, এই জন্য এটাকে আমরা বলবো ও অহমীয় পরিবাহী। আবার তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো, তড়িৎ বিশ্লেষ্য, ওরাও তো তড়িৎ পরিবহন করে রে, পড়ানো তো হয়েছে,
তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো এরা হচ্ছে অহমীয় পরিবাহী। ঠিক আছে? হুম, না ওদেরটা ঠিক এরকম নয়, ওটা কম বেশি হয় আর কি। ঠিক আছে, অহমীয় পরিবাহী আর অহমীয় পরিবাহী। ঠিক আছে, তাহলে দেখো আমরা পরিবাহীকে জলদি জলদি লিখো, দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অহমীয় পরিবাহী। অহমীয় পরিবাহীর উদাহরণ কি? যারা অহমের সূত্র মেনটেন করে। উদাহরণ কি? সমস্ত রকম ধাতব পরিবাহী। ধাতব পরিবাহী যেমন সোনা, রূপো, তামা, সোনা নয়, ঠিক আছে, রূপো, তামা, লোহা, এই সমস্ত রকম হ্যাঁ ধাতব পরিবাহী গুলো। ঠিক আছে, সমস্ত রকম ধাতব পরিবাহী গুলো, গ্রাফাইট ধাতু নয় কিন্তু, ধাতব পরিবাহী নয় কিন্তু, ওটা মেনটেন করে আর কি। এটা জেনারেল আর কি, জেনারেল এক্সাম্পল। অহমীয় পরিবাহী হচ্ছে ধাতব পরিবাহী গুলো। আর একটা হচ্ছে অহমীয় পরিবাহী, যারা অহমের সূত্রকে মেনটেন করে না, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী ইত্যাদি। এরা হচ্ছে অহমীয় পরিবাহী। বুঝা গেছে? তাহলে আমরা এখানে যখন দুটো জিনিস জানলাম, তাহলে আমাদেরকে এগুলোও জানতে হবে যে কেন এরা মেনটেন করে, ওরা মেনটেন করে না। ঠিক আছে, দেখো তোমাদেরকে যে একটা কোশ্চেন করা হয়, ধাতব পরিবাহী মানে তামা, রূপো, এইগুলো আর কি, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, ধাতব পরিবাহী পরিবাহীতে কিভাবে তড়িৎ প্রবাহিত হয়। ধাতব পরিবাহীতে কিভাবে তড়িৎ প্রবাহিত হয়। দেখো, ধাতু মানে কি বলতো? সেগুলোর আয়নন এনথালপি, আয়নন এনথালপি বা আয়নাইজেশন শক্তি কম না বেশি ধাতুগুলোর? ধাতুর আয়নাইজেশন এনার্জি কম না বেশি? কম। ধাতুর আয়নাইজেশন এনার্জি কম, ওরা সহজে ইলেকট্রনকে বের করে দেয়। বুঝতে পেরেছিস তো? তো এইটা মনে করে একটা ধাতব পরিবাহী। ঠিক আছে, এর নর্মাল যখন অবস্থায় ফেলে আছিস, মানে রেখে দিয়েছিস, নর্মাল অবস্থায় পড়ে আছো, কিন্তু যখনই তুই এইদিকে দুটো বিভব প্রভেদ দিবি, ঠিক আছে, বিভব প্রভেদ একটা কি এনার্জি, এক রকমের এনার্জি, তাই তো? তাহলে তুই যখন একে বিভব প্রভেদ দিবি, তাহলে কি এ একটা শক্তি পাচ্ছে, শক্তি পাওয়ার ফলে কি ও ধর এটা হচ্ছে নিউক্লিয়াস, ও তোর সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটাকে ত্যাগ করে দেবে। ঠিক আছে, সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটাকে ত্যাগ করে দেবে, সেই ইলেকট্রনটার নাম কি? ফ্রি ইলেকট্রন। কেন? তো ফ্রি হয়ে গেল, ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। এই যে ইলেকট্রনটাকে ত্যাগ করে দিল, এটা তো পজিটিভ, এটা তো নেগেটিভ। তাহলে এই যে ইলেকট্রনটাকে ত্যাগ করে দিল, এই ফ্রি ইলেকট্রন গুলো তখন কি কোন দিক থেকে কোন দিকে যাবে? এই দিক থেকে এই দিকে আসবে। ঠিক আছে, তাহলে এই ফ্রি ইলেকট্রন গুলো তখন এই দিক থেকে এই দিকে আসবে। হুম, এই ফ্রি ইলেকট্রন গুলো তখন এই দিক থেকে এই দিকে আসবে। তাহলে এরা কে? ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। যার ফলে আমরা দেখবো এই দিক থেকে এই দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে ধাতব পরিবাহী কিভাবে তড়িৎ পরিবহন করে? মুক্ত ইলেকট্রন তৈরির মাধ্যমে। মুক্ত ইলেকট্রন তৈরির মাধ্যমে। ঠিক আছে, তাহলে ধাতব ইলেকট্রন মুক্ত, এই সরি ধাতব পরিবাহী মুক্ত ইলেকট্রন তৈরির মাধ্যমে তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, ধাতব পরিবাহী মুক্ত ইলেকট্রন তৈরির মাধ্যমে তড়িৎ পরিবহন করে। বুঝে গেছে তো? এবার অনেকে কোশ্চেন হবে, স্যার এখান থেকে আস্তে আস্তে আসার পর যে ইলেকট্রন পড়ে যায়, এখান থেকে পড়ে যেতে পারে তো? ছাদ তো নাই, ঘেরা তো নাই, ন্যাড়া ছাদ, পড়ে যেতে পারে তো? তা নয়। ফ্রি ইলেকট্রন মানে কি, ওরা অ্যাটম থেকে বেরিয়ে গেল, পরমাণু থেকে বেরিয়ে গেল, কিন্তু ধাতব পৃষ্ঠ ছেড়ে বেরোতে পারবে না। বুঝে গেছে তো? ধাতব পৃষ্ঠ ছেড়ে বেরোতে পারবে না। বেরোবে না।
ধাতব পৃষ্ঠ ছেড়ে বের হবে না। বুঝতে পেরেছিস তো? তাহলে এই দিক থেকে এই দিকে যেহেতু মুক্ত ইলেকট্রন যাচ্ছে, তাহলে কারেন্ট যাবে তার অপোজিটে। এইভাবে ধাতব পরিবাহী ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। তাহলে অ্যাকচুয়ালি ধাতব পরিবাহীতে কি তড়িৎ পরিবহন করে? ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। ঠিক আছে। ধাতব পরিবাহীতে যত উষ্ণতা বাড়াবে রোধ তত বাড়বে। ঠিক আছে, লিখে রাখো। কারণ না, বেশি গরম হয়ে গেলে ভালো কারেন্ট যাবে না। ঠিক আছে, ধাতব পরিবাহীতে স্টার দিয়ে লিখে রাখো, ধাতব পরিবাহীতে উষ্ণতা বৃদ্ধির ফলে রোধ বৃদ্ধি পায়, এবং প্রবাহ মাত্রা হ্রাস পায়, এর জন্য ওহমের সূত্রতে দেখবে উষ্ণতার কথা বলে দেওয়া আছে। ধাতব পরিবাহীতে উষ্ণতা বৃদ্ধির ফলে রোধ বৃদ্ধি পায় এবং প্রবাহ মাত্রা হ্রাস পায়। এবার তোমাদের মনে হবে যে কেন বৃদ্ধি পায় এই রোধটা? কারণ যখনই তুমি একে উত্তপ্ত করবে না, এর অণু পরমাণুগুলো কম্পন হবে। অণু পরমাণুগুলো কম্পন হলে কি ফ্রি ইলেকট্রনের চলাচলে বাধা দেবে। তো তার মানে কি প্রবাহ মাত্রা কমে যাবে। তখনই আমরা কি পাবো? রোধ বেড়ে গেছে। বুঝতে পেরেছো তো? তাহলে ধাতব পরিবাহীতে যখনই তুমি টেম্পারেচার বাড়াবে, তখন অণুগুলোর কম্পন বৃদ্ধি পাবে। অণুগুলোর কম্পন বৃদ্ধি পাওয়ার ফলে কি ফ্রি ইলেকট্রন গুলো চলাচলে বাধা পাবে। ফ্রি ইলেকট্রন চলাচলে বাধা পেলেই কি তড়িৎ প্রবাহ মাত্রা কমে যাবে, মানে রোধ বেড়ে যাবে। ঠিক আছে তো? তাহলে এর জন্য ধাতব পরিবাহীকে বলা হয়, ধাতব পরিবাহীকে বলা হয় পজিটিভ কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার। ঠিক আছে, ধাতব পরিবাহী রোধটাকে বলা হয় পজিটিভ কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার। ঠিক আছে, রেজিস্ট্যান্স এইভাবে লিখো, রেজিস্ট্যান্স অফ ধাতব পরিবাহীর ইংরেজি কি রে? কন্ডাক্টর। মেটাল কন্ডাক্টর লেখার দরকার নাই, শুধু কন্ডাক্টর বললেই হয়। রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর, এটা এখানে জায়গা নাই করে লিখলাম। পজিটিভ কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার, তার মানে কি ধাতব পরিবাহীর উষ্ণতা বাড়ালে রোধ বেড়ে যায়। ঠিক আছে, অর্ধ পরিবাহীতে কি করে তড়িৎ পরিবাহিত হয়? পজিটিভ কোএফিসিয়েন্ট COEFFICENT। বেরো তোরা। ঠিক আছে, অর্ধ পরিবাহীতে কি ঘটনাটা ঘটে থাকে? অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহীতে কিন্তু তড়িৎ পরিবহনের প্রসেসটা কিন্তু আলাদা। বোঝা গেছে তো? অর্ধ পরিবাহীতে ক্লাস 12 অর্ধ পরিবাহী তখন ডিটেলসে পড়ানো হবে। অর্ধ পরিবাহী যেমন সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে, এরা সব অর্ধ পরিবাহী। এইটা হচ্ছে সিবি ফর কন্ডাকশন ব্যান্ড সিবি। ঠিক আছে, এটা হচ্ছে ভিভি ফর ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, আর এদের মধ্যে একটা গ্যাপ থাকে। ঠিক আছে, এদের মধ্যে একটা গ্যাপ থাকে, এটাকে বলা হয় ইজি, ইলেকট্রনিক মানে এনার্জির একটা গ্যাপ থাকে এদের মধ্যে। এবার তুমি অর্ধ পরিবাহিতা যখনই এনার্জি দিবে, ঠিক আছে, কোনো কারণে ধরো তুমি সেটাকে কিভাবে দিতে পারো অর্ধ পরিবাহিতা এনার্জি? ভোল্টেজ অ্যাপ্লাই করে দিতে পারো, হিট করে দিতে পারো, যেভাবে হোক দিতে পারো। তাহলে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন এইখানে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এটা ব্যান্ড ইলেকট্রন, ওইগুলো যেটা বলছি এখন আপাতত শোন, এগুলো মানে অর্ধ পরিবাহী ধারণা, এগুলো ক্লাস 12 আছে। মানে ধর একটা জার্মানিয়াম পরমাণু, সেই পরমাণুর ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট শক্তিস্তর অবস্থিত, তো সেটাকে বলে ভ্যালেন্স ব্যান্ডে অবস্থিত। এবার তুমি যখন একে এনার্জি দেবে, এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে একটা ইলেকট্রন চলে গেল। যখন এখান থেকে এখানে একটা ইলেকট্রন চলে এলো, এখানে একটা হোল তৈরি হয়ে যাবে, গর্ত। ঠিক আছে, এটা চার্জ কি? এটা চার্জ নেগেটিভ, এই হোলের চার্জ পজিটিভ। এইভাবে এরকম গাদা গাদা যাবে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে। তার মানে এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন আসবে, আর এখানে প্রচুর পরিমাণে হোল তৈরি হবে, পজিটিভ হোল তৈরি হবে। ইলেকট্রন এখানে না,
পজিটিভ হোল তৈরি হবে, প্রচুর আছে তো একটা পরমাণুতে তো প্রচুর পরিমাণে ইলেকট্রন, এই সরি একটা পদার্থ তো প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে, মানে প্রচুর পরিমাণে পরমাণু থাকে, লাখ লাখ কোটি কোটি, তা কি শেষ হবে? না না, শেষ হবে না। ঠিক আছে, তাহলে এই যে ইলেকট্রন আর হোল তৈরি হলো, তাহলে এটাকে কি বলা হয়? ইলেকট্রন হোল ফরমেশন। ইলেকট্রন হোল ফরমেশন মানে ইলেকট্রন হোল তৈরি। তাহলে এই যে এরপর কি হবে, তাহলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে ঘটছে? এই দিকে। হোলের প্রবাহ কোন দিকে ঘটছে? উল্টো দিকে, তাই তো? এবার দেখো জিনিসটা ভালো করে, এইখানে যখনই ইলেকট্রন হোল তৈরি হয়ে গেল, অন্য জায়গা থেকে আবার ইলেকট্রন এসে এটাকে পূরণ করার চেষ্টা তৈরি করবে, কারণ এইদিকে একটা প্রবাহ ঘটবে। ঠিক আছে, তাহলে এখানেও একটা তড়িৎ প্রবাহ করবে, ফলে একটা তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তাহলে অর্ধ পরিবাহিত তড়িৎ প্রবাহ কিভাবে হয়? ইলেকট্রন হোল তৈরির মাধ্যমে। পরিবাহিত কিভাবে হয়? মুক্ত ইলেকট্রন তৈরির মাধ্যমে। মনে থাকবে, অর্ধ পরিবাহিত কিভাবে হয়? ইলেকট্রন হোল তৈরির মাধ্যমে। পরিবাহিত কিভাবে হয়? মুক্ত ইলেকট্রন তৈরির মাধ্যমে। হুম, কি বুঝতে পারছি না। অধাতুতে, অধাতুতে তোর ইলেকট্রনের মাধ্যমেই হয় কিছু, মানে এরকম যদি কোনো অধাতু থাকে যে সহজে ইলেকট্রনটা বেরিয়ে যাবে, তাহলেই হবে। ভালো করে এই এখানটা এখন ভালো করে দেখো, ইলেকট্রন হোল তৈরি। এরপর দেখো, তুমি যদি টেম্পারেচার বাড়াতে থাকো, তুমি যদি টেম্পারেচার বাড়াতে থাকো, তাহলে ইলেকট্রন হোল তৈরি ফরমেশনটা বাড়বে না কমবে? বাড়বে। এনার টেম্পারেচার তো একটা শক্তি, তাপ তো এক প্রকার শক্তি। তাহলে তুমি যদি টেম্পারেচার বাড়াতে থাকো, তাহলে তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বাড়ালে ই ইলেকট্রন হোল, ইলেকট্রন হোল তৈরির পরিমাণ, ইলেকট্রন হোল তৈরির পরিমাণ কি হবে? তাপমাত্রা বাড়ালে ইলেকট্রন হোল তৈরির পরিমাণ বাড়বে। তাহলে অর্ধপরিবাহিতে কে কারেন্ট পরিবহন করে? কে দায়ী কারেন্ট পরিবহনের জন্য? ইলেকট্রন হোল তৈরি। তাহলে টেম্পারেচার বাড়লে সেটাই বেড়ে যাচ্ছে, তার মানে কি প্রবাহ মাত্রা বাড়বে। তাহলে প্রবাহ মাত্রা বাড়লে আমাদের কি হবে, কি মনে হবে? রোধ কমবে। তাহলে তাপমাত্রা বাড়ালে কি হচ্ছিল? প্রবাহ মাত্রা কম ছিল, রোধ বেড়ে যাচ্ছিল। অর্ধপরিবাহিতে টেম্পারেচার বাড়ালে প্রবাহ মাত্রা বাড়বে এবং রোধ কমবে। ক্লিয়ার হয়েছে তো ডিফারেন্স? এর জন্য অর্ধপরিবাহী ইংরেজি কি রে? হ্যাঁ, হাফ কন্ডাক্টর নাকি? পরিবাহী কন্ডাক্টর আর অর্ধ মানে হাফ। হাফ কন্ডাক্টর, হাফ নয়, সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর, ঠিক আছে। হুম, ঠিক আছে। তাহলে সেমি কন্ডাক্টর আমি এখান থেকে কি লিখতে পারি? রেজিস্ট্যান্স অফ সেমিকন্ডাক্টর, রেজিস্ট্যান্স অফ সেমিকন্ডাক্টর is negative coefficient of temperature। তার মানে কি, রেজিস্ট্যান্স অফ সেমিকন্ডাক্টর ইজ হ্যাজ নেগেটিভ কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার। তার মানে কি, টেম্পারেচার বাড়ালে রোধ কমবে। বোঝা গেছে তো? তাহলে সেমিকন্ডাক্টরে কিসের মাধ্যমে তড়িৎ পরিবহন হয়? ইলেকট্রন হোল তৈরির মাধ্যমে। ইলেকট্রন হোল ফরমেশনের মাধ্যমে সেমিকন্ডাক্টরে তড়িৎ পরিবাহিত হয় বা তড়িৎ প্রবাহ ঘটে। ওখানে রোধের কথা বলা আছে, কি ঘটবে পরপর স্টেপ গুলো বলা আছে। তাপমাত্রা বাড়ালে ইলেকট্রন হোল তৈরি বাড়বে, প্রবাহ মাত্রা বাড়বে, ফলে রোধ কমবে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ সেমিকন্ডাক্টর হ্যাজ নেগেটিভ কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার। কষ্ট হচ্ছে নাকি লিখতে তোর? হ্যাঁ, গিয়ে আমি কষ্ট লাঘব করবো কি? যাবো? আচ্ছা, তাহলে পরিবাহী কত রকম হয়? একটা হচ্ছে পরিবাহী যারা তড়িৎ পরিবহন করে, কন্ডাক্টর, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তার সাথে আরেকটা কি জিনিসের কথা বললাম বলতো? তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য কিভাবে তড়িৎ পরিবহন করে আমরা জানি, আয়ন তৈরির মাধ্যমে, তাই তো? তড়িৎ বিশ্লেষ্য কিভাবে তড়িৎ পরিবহন করে? আয়ন তৈরির মাধ্যমে। তাই এটা যেন মাথায় থাকে।
ওহমস ল থেকে কিছু প্রবলেম দেখো, ঠিক আছে? করো। 120 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তে 10 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে ওই পরিবাহীতে প্রতি সেকেন্ডে কি পরিমাণ আধান প্রবাহিত হবে? গরম করছে তো কি হয়েছে? মরে যাবি তুই? গরম তো আমাকেও করছে। গরম করছে বললে এক্ষুনি গরম করে দেবো তোকে, বুঝতে পেরেছিস তো? তাহলে এই অঙ্কটা কি করে করবে? দেখো, এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাকে আই বার করতে হবে, তারপর কিউ বার করতে হবে, বুঝতে পেরেছো তো? কি চাইছে বলো তো? কোশ্চেন কিউ চাইছে। তাহলে কিউ ইকুয়াল টু ফর্মুলা কি? আই বাই টি। কিন্তু আই দেয়া আছে কি? আই দেয়া নেই, তাহলে তোমাকে আই বাই করতে হবে। আই মানে কি? ভি বাই আর, কারণ ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে? তাহলে দেখো, এই ভ্যালুগুলো যদি বসাই, তাহলে আমাদের কি কি দেয়া আছে? ভি দেয়া আছে কত? 10 ভোল্ট। ঠিক আছে? টি দেয়া আছে, আর দেয়া আছে কত? 120 ওহম। তাহলে এখান থেকে আই ইকুয়াল টু কি? ভি বাই আর, 10/120। এটা 12 করতো, ক্যালকুলেশনে গন্ডগোল হবে খামাখাই। এটা 12 ভোল্ট করে দে। ঠিক আছে? তাহলে 12/120, তার মানে 1/10, তার মানে 0.1 অ্যাম্পিয়ার। ঠিক আছে তো? এবার পরের কোশ্চেন কি বলছে? এটা বলে না, কিন্তু আমাকে বার করতে হলো ওই পরিবাহীতে প্রতি সেকেন্ডে কি পরিমাণ আধান প্রবাহিত হবে। প্রতি সেকেন্ডে মানে কি? টি ইকুয়াল টু 1। তাহলে কিউ ইকুয়াল টু কি? আমরা আই বাই টি। তাহলে আই এর ভ্যালু কত? 0.1, টি এর ভ্যালু হচ্ছে শুধু 1, তার মানে 0.1 কুলম। তাহলে প্রতি সেকেন্ডে কত আধান প্রবাহিত হবে? 1 কুলম আধান প্রবাহিত হবে। ঠিক আছে? হুম, 0.1 কুলম। দুটি পরিবাহীতে একই বিভব প্রভেদ দেয়ায় দেওয়ার ফলে, লিখে দিয়েছো? লিখতে হবে না। দুটি পরিবাহীর রোধের অনুপাত, রোধের অনুপাত 1:3। দুটি পরিবাহীর রোধের অনুপাত 1:3। ঠিক আছে? পরিবাহী দুটিতে, পরিবাহী দুটিতে একই প্রবাহ মাত্রা পেতে, প্রবাহ মাত্রা পেতে যে বিভব প্রভেদ প্রয়োগ করতে হবে, যে বিভব প্রভেদ প্রয়োজন, তার অনুপাত কত? দুটি পরিবাহীতে
দুটি পরিবাহীতে রোধের অনুপাত 1:3। পরিবাহী দুটিতে একই প্রবাহ মাত্রা পেতে যে বিভব প্রভেদ প্রয়োজন তার অনুপাত কত? করো এটা। এত টাইম দেওয়া যাবে না এই অঙ্কটা করতে। অঙ্ক সরিয়ে হয় না নাকি সোম? দূর 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 দূর। দেখো কি বলছে, যে বিভব প্রভেদ প্রয়োজন, তাই তো? তার মানে ভি প্রয়োজন। ভি পাওয়ার ফর্মুলা কি? আই বাই আই আর, তাই তো? ভি সমান আই আর। তাহলে এখানে কি বলছে বলো তো? আই ফিক্সড, এই যে একই প্রবাহ মাত্রা পেতে, তাহলে এখানে কি আই ফিক্সড। তাহলে আই যদি ফিক্সড হয় মানে কি আই ধ্রুবক, তাই তো? মানে যা পাবো একই পাবো দুজনের জন্য। তাহলে ভি প্রপোর্শনাল টু কি আর, তাহলে V1/V2 ইকুয়াল টু কি R1/R2। R1/R2 রোধের অনুপাত কত আছে? 3, তাই তো? তাহলে V1 V2 কত হবে? অতএব V1:V2 = 1:3। তারপরে প্রথম থেকে তুমি যদি 1 ভোল্ট দাও, পরের থেকে 3 ভোল্ট দিতে হবে। প্রথম থেকে যদি 10 ভোল্ট দাও, পরের থেকে 30 ভোল্ট দিতে হবে। বুঝে গেছে? ক্লিয়ার হয়েছে কিনা বন্ধু? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে তো?